পারমিট যখন আপনি লং টাইমের জন্য নেবেন, ওই লং টাইমের পারমিটের জন্য আপনাকে ভিসা তারা দিবে না। আফসারের মধ্যে ডিজিটাল ইকামা শো না করার কারণে কিন্তু ফাইল রিসিভ করতেছে না এম্বাসি ঠিকঠাকভাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম সোহাগ দা ওয়ে। গাইস, আজকে আমি আপনাদেরকে সৌদি আরব বা মিডল ইস্টের দেশগুলো থেকে পোল্যান্ডের ভিসা ইস্যু রেট কি চলছে, কত পার্সেন্ট তারা ইস্যু করতেছে, কত পার্সেন্ট তারা রিজেক্ট করতেছে, বিষয়ে বিস্তারিত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সবসময়। একটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের ইস্যু রেটের কোন সমস্যার কারণে ইস্যু হচ্ছে না, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। এখানে আসলে কয়েকটা পয়েন্টে আমি কথাগুলো বলি, কয়েকটা বিষয় আজকে আপনাদের সাথে উপস্থাপন করি। এম্বাসি ইদানিং যেগুলো আবার সামনে আনতেছে, সেটার মধ্যে একটা হচ্ছে আপনার ফাইল রিসিভ করতেছে না এম্বাসি ঠিকঠাক ভাবে ছিল। তার মধ্যে একটা হচ্ছে আফসারের সমস্যা। আফসারের যে প্রবলেম, এটা সৌদি গভর্নমেন্টের প্রবলেম। আফসারের মধ্যে ডিজিটাল ইকামা শো না করার কারণে কিন্তু অনেকগুলা ফাইল কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নাই, জমা নেয় নাই। তো সেগুলোতে অনেকে আছে যারা বিভিন্ন সময় যারা এই 6 মাস, 7 মাস, 8 মাস পর্যন্ত ওয়েট করে অ্যাপয়েন্টমেন্টের ডেট নিছে, কিন্তু তারা ফাইল জমা দিতে পারে নাই। তো তাদের জন্য আসলে খুবই দুঃখজনক এই বিষয়টা। কারণ হচ্ছে তারা অনেক দিন অপেক্ষা করার পরে কিন্তু তারা ফাইলটা জমা দিতে পারে নাই। তো এটা আসলে এম্বাসির একটা ভুল ধারণা, কারণ এম্বাসি সিস্টেমগুলো, এম্বাসির কাছে প্রোটোকলগুলো আপডেট হতে হতে অনেকটা সময় যায়, যার কারণে এম্বাসি এই বিষয়টা সম্পর্কে অবগত না থাকার কারণে এম্বাসি ফাইলটা রিসিভ করে নাই। আরো কয়েকটা প্রবলেমের মধ্যে অন্যতম হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন। অনেকে আছে ফ্লাইট রিজার্ভেশন নিয়ে অনেক বেশি ডাউটের মধ্যে থাকে। ইন্স্যুরেন্স করে ফলে একটা টাইমে, ফ্লাইট রিজার্ভেশন করে আরেকটা টাইমে। তো ফ্লাইট রিজার্ভেশন, ইন্স্যুরেন্স, এই দুইটার কম্বিনেশন যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা রিফিউজ 100% হয়ে যাবে। কারণ ইন্স্যুরেন্স, ফ্লাইট রিজার্ভেশন, এগুলোর ডেটটা থাকতে হবে ফিক্সড ডেট। কারণ যে ডেট থেকে আপনি পোল্যান্ডে ভিজিট করতে যাবেন, আপনি ট্রাভেলের ডেট দিবেন, ওই ডেটটাই আপনি ফ্লাইট রিজার্ভেশন এবং ইন্স্যুরেন্স দুটোটাই সেম সেম ডেটের মধ্যে দিবেন। তো এই ডেটের কারণে কিন্তু অনেকগুলো ভিসা রিফিউজ হয়। এর মধ্যে আরো একটা যে ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ডকুমেন্টস, যেমন এনওসি। অনেকে আছে এনওসি গুলা তারা নিজেরা শুধুমাত্র ফেডের মধ্যে লিখে এনওসি গুলা হয়তো অ্যাটাচ করে এগুলো জমা দেয়। তো এনওসি গুলো নর্মালি আপনি ফেডের মধ্যে লিখে অ্যাটাচ করে জমা দিলে কিন্তু না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এনওসিটা আপনাকে চেম্বার করে নিতে হবে। চেম্বার ছাড়া এনওসি তারা অ্যাকসেপ্ট করে না। আর যদিও তারা ডকুমেন্টস অনেকগুলোর সাথে এনওসিটাও আপনার নিয়ে নিবে, তখন কিন্তু ভিসা ইস্যু রেটটা কমিয়ে দিবে, ভিসা আপনার অ্যাপ্রুভ করবে না। চেম্বার যে সিস্টেম, চেম্বার হচ্ছে সৌদি গভর্নমেন্টের একটা সিস্টেম, একটা প্রোটোকল। ওই প্রোটোকল থেকে যখন আপনার ডকুমেন্টস গুলো সত্যায়িত করে আপনাকে পোল্যান্ডে পাঠানোর পারমিশন তারা দিবে, অ্যাকসেপ্টের কারণে কিন্তু পোল্যান্ড এম্বাসি এটা গ্রহণ করে। আদার ওয়ে অন্য কোনো এনওসি বা অন্য কোনো ফেডের এনওসি তারা অ্যাকসেপ্ট করে না, কারণ ফেডারেল এনওসি গুলো হয় অফলাইন মোড। অফলাইন এনওসি গুলো দিয়ে তারা কিছু করতে পারবে না, এই জন্য ভিসা রিজেক্ট করে। এর মধ্যে আমি যেটা প্রিভিয়াসলি বলেছিলাম যে ভ্যালিডিটি, ওয়ার্ক পারমিটের মেয়াদটা এত বেশি আসলে নেওয়া ঠিক না। আপনি নেবেন হয়তো বা 2 বছর থেকে 3 বছর, কারণ লং টাইম যে পারমিট গুলো যেগুলো ইস্যু হয়, এগুলোর মধ্যে কিন্তু ভিসা তেমন ভাবে দেয় না। কারণ লং টাইম পারমিট গুলোর মধ্যেও কিন্তু তারা এটা সমস্যা দেখে যে লং টাইম পারমিট গুলোর মধ্যেও ওইখানে লোক গিয়ে থেকে যাবে। তো আপনি যখন 5-6 বছর পারমিটটা ইস্যু করবেন, অনেকে আছে আমি দেখেছি 2028 সাল পর্যন্ত পারমিট নিছে। তো 5-6 বছর, 7 বছরের জন্য আপনি যখন পারমিটটা নিবেন, তখন তারা আপনাকে কিভাবে ভিসাটা দিবে? কারণ পারমিট যখন আপনি লং টাইমের জন্য নিবেন, ওই লং টাইমের পারমিটের জন্য আপনাকে ভিসা তারা দিবে না। তার কারণ আপনি ওইখানে গিয়ে থেকে যাবেন, এটা রিস্ক। শর্ট টাইম পারমিটের জন্য যেমন রিস্ক, অতিরিক্ত লং টাইম পারমিটের জন্য রিস্ক। তো আপনারা যারা পোল্যান্ডের বিষয় নিয়ে এখনো চিন্তা করছেন, পোল্যান্ড যাবেন, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিবেন, ব্যবস্থা করবেন, তো যারা আপনাকে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট দিবে, তাদের সাথে আপনি অবশ্যই কথা বলেন যে আমাকে পারমিট দিতে হলে 2 থেকে 3 বছরের মধ্যে আমাকে ভ্যালিডিটি ওয়ালা একটা পারমিট দেন, আমি ওই পারমিট দিয়েই আমি পোল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করব। ওয়ার্ক পারমিটের যে সময়কাল আছে সেটা খুবই কম, ওয়ার্ক পারমিটের মেয়াদ খুবই কম। 1 বছরের ওয়ার্ক পারমিট যেগুলো নিচ্ছেন আপনারা, এগুলোতে কিন্তু ভিসা ইস্যু রেট একদমই কম, মানে একদমই সীমিত। এখন বর্তমানে যে অবস্থা সৌদি আরবের রিয়াদ থেকে তারা ফাইল অ্যাকসেপ্ট করছে না, এবং যেগুলো অ্যাকসেপ্ট করতেছে এগুলো রিজেক্ট করতে। তো 8 থেকে 10% ভিসা ইস্যু হচ্ছে, আর বাকি সবগুলো রিফিউজ হচ্ছে। Just got off the phone with the girl who loves you too. এখানে আর একটা ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা আমি বলে রাখি। অনেকে আছে যারা কন্ট্রাক্টে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। তো এগুলো থেকে আপনি সম্পূর্ণ বিরত থাকেন, কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কিন্তু কারো কোনো ব্যক্তি বিশেষের হাতে নাই। পোল্যান্ডের অন্যগুলো আলাদা বিষয়, অন্যগুলোর কথা আমি বলছি না, তবে পোল্যান্ডের বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে অবহিত করি। পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের যে অ্যাপয়েন্টমেন্ট, এটা সম্পূর্ণ প্রোটোকল, অনলাইন, ঠিক আছে? অনলাইন অ্যালগরিদমে এটা মানে সিলেক্ট করে এবং ওইটা ডেট ফেলে। তো এটা কোনো ব্যক্তি বিশেষ হাতে নাই যে আপনি যে কোনো একটা ব্যক্তির সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনি পোল্যান্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট কোনো ব্যক্তির হাতে যেহেতু নাই, আপনি কন্ট্যাক্ট করে কোনো লাভ হবে না, শুধু টাকাগুলো আপনি ব্যয় করবেন। তো এই জন্য কোনো মানুষ
যে অ্যাপয়েন্টমেন্টের জন্য কারো কাছে গিয়ে কন্ট্যাক্ট করার প্রয়োজন নাই। যে সিস্টেমে তারা রাখছে ওই সিস্টেমে আপনি অ্যাপ্লাই করেন, ওই সিস্টেমে আপনি করেন, তাহলে আপনার সবকিছু ইজিলি ভাবে হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। আর পোল্যান্ডের ওয়ার্ক পারমিট সম্পর্কে কারো কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা ফেসবুক পেজ আছে লাইক দিয়ে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। আর যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই মেসেঞ্জারে হোক বা কমেন্টসে হোক আপনি অবশ্যই নক দিবেন। ইনশাআল্লাহ আপনাকে সম্পূর্ণভাবে হেল্প করা হবে।